প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ইলেকট্রনিক্স বিভাগের ষষ্ঠ পর্বের ইলেকট্রনিক্স মেজারমেন্ট বিষয়ের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ সম্পর্কে রিভিউ করেছি। আজ আমরা ফেজ ও ফ্রিকোয়েন্সি পরিমাপ সম্পর্কে রিভিউ করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এবার আমরা মূল আলোচনায় যাই। এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, ডিফাইন ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, ডিসকাস ডিফারেন্ট মেথড অফ মেজারমেন্ট অফ ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, measurement of frequency using mechanical resonance, measurement of frequency using electrical resonance method, describe the method for detection of phase using phase sequence indicator। তাহলে ফেজটা হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা ওয়েভের একটা অবস্থান। যেমন এখানে একটা ওয়েভ দেখানো যাচ্ছে, এই ওয়েভের ফেজটা কি, এই যে জিরো, এটা একটা রেফারেন্স অ্যাঙ্গেল পজিশন। এই রেফারেন্স পজিশন থেকে এই এ পজিশনে এর যে কৌণিক দূরত্ব, এই দূরত্বটাকে মূলত বলা আছে এর ফেজ। অর্থাৎ একটা সাইকেল বা টাইম পিরিয়ডের ভগ্নাংশ যা একটি এসি কারেন্ট বা ভোল্টেজ শেষ অতিক্রান্ত একটি প্রদত্ত রেফারেন্স বিন্দুতে সাধারণত স্টার্টিং পয়েন্ট হতে অতিবাহিত করেছে, একে আমরা ফেজ বলি। চিত্রে এসি কারেন্টের ফেজ হলো 60 ডিগ্রি, অর্থাৎ এই π/6 রেডিয়ান বা 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ জিরো থেকে এই অবস্থান কত, আবার যদি বিতে বলা হয় 90 ডিগ্রি, তাহলে এর ফেজ কত, 90 ডিগ্রি। এভাবে আমরা ফেজ হিসাব করি। আর ফ্রিকোয়েন্সিটা কি জিনিস? ফ্রিকোয়েন্সিটা হলো যে এরকম একটা পূর্ণ সাইকেল প্রতি সেকেন্ডে যতগুলো সম্পন্ন করবে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি পরিমাপের এককটা আমরা বলি হার্টস। এটা ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডটা কি জিনিস? যে একটা ফেজ বা একটা পূর্ণ ওয়েভ যে সময়টা গ্রহণ করে সেটাকে বলে আমরা টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন হলো, অর্থাৎ T=1/f, ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপে অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে যা মেকানিক্যাল রেজোনেন্স মেথড, ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথড, ইলেকট্রোডাইনামিটার মেথড, ওয়েস্টন মেথড, রেশিওমিটার মেথড, স্যাচুরেবল কোর মেথড, এসি ব্রিজ মেথড, সিআরও মেথড এবং লিসেজেস প্যাটার্ন মেথড। তাহলে এখানে মেকানিক্যাল রেজোনেন্স এর মাধ্যমে আমরা একটা ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতি দেখানো হয়েছে। এখানে মূলত এর মূল গঠনটা যেটা, সেটা হলো এখানে কিছু ভাইব্রেটিং রিড থাকে, যে এই যে ভাইব্রেটিং রিড, এগুলা মেকানিক্যাল, এবং এটা ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ এটা ইলেকট্রিক্যালি ম্যাগনেটেড করা, অর্থাৎ এখানে সাপ্লাই দিলে এটা ম্যাগনেট হবে। এর আকারগুলো কি হয়, যে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ভিত্তি করে বিভিন্ন রকম হয়, সাইজগুলো বিভিন্ন রকম হয়। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটগুলো সাধারণত কী করা থাকে, সর্বসার সাথে যুক্ত করা হয় থাকে। আচ্ছা, এবার এই রিডগুলো এখানে যখন সাপ্লাই দেওয়া হয়, তো এদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী এরা রেজোনেন্স হওয়ার চেষ্টা করে, অর্থাৎ মেকানিক্যালি রেজোনেন্স হওয়ার চেষ্টা করে। প্রত্যেকেই এদের নিজস্ব স্বাভাবিক যে ফ্রিকোয়েন্সি সেই অনুযায়ী রেজোনেন্স হবে, এবং স্বাভাবিক ফ্রিকোয়েন্সি অনুযায়ী এদের আকারগুলো, যেমন এখান থেকে লম্বা, আস্তে আস্তে খাটো, এর ভিন্ন হয়। তাহলে কীরকম হয়, একটা রিড থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স সাধারণত 0.5 ডিফারেন্স হয়। হ্যাঁ, যেমন আমরা এখানে 0.5 ডিফারেন্স, অর্থাৎ এই যে এক একটা রিড আমরা দেখছি, যে প্রথমটার ফ্রিকোয়েন্সি যদি আমরা হয় 48, তার পরেরটা হবে 48.5, তারপরটা হবে 49, এইভাবে 0.55 করে, এবং কতগুলো রিডগুলোর ফ্রিকোয়েন্সি নির্ধারণ করা, অর্থাৎ এগুলো তাদের স্বাভাবিক ফ্রিকোয়েন্সি এবং এগুলো লেখা থাকে। এখন যে ইলেকট্রোম্যাগনেট যখন সংযোগ করা হয়, তখন এর চৌম্বকত্ব অনুযায়ী
এদের কি হয়, ফ্রিকোয়েন্সি এর চুম্বকত্ব পরিবর্তন, এরা কম্পন শুরু করে, অর্থাৎ অনুনাদ যেটাকে আমরা বলি, যে অর্থাৎ প্রতি অর্ধ সাইকেলের অন্তর প্রতিটি রিডের উপর ইলেকট্রোম্যাগনেটিক আকর্ষণ বল কাজ করে এবং সকল রিডই যে রেজোনেন্স অর্থাৎ অনুরণনের জন্য ঝোঁকে, কিন্তু কেবলমাত্র সেটি অনুরূত হয় যার স্বাভাবিক ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ঠিক দ্বিগুণ এবং মেকানিক্যাল রেজোনেন্সের কারণে সর্বোচ্চ বিস্তৃতিতে অনুরূত হয়। অর্থাৎ এদের স্বাভাবিক ফ্রিকোয়েন্সিটা যাদের দ্বিগুণ, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে এদের স্বাভাবিক ফ্রিকোয়েন্সি যার দ্বিগুণ, সেটাই কী হবে, সবচেয়ে বেশি অনুরূত হবে, অর্থাৎ সেটা বেশি বিস্তার হবে। এখানে চিত্রে আমরা দেখতেছি যে 50 হার্জের দূরত্ব, এটা কম্পন, অর্থাৎ এত বিস্তারে সে কম্পিত হচ্ছে, তার মানে এটা অনুরূত হয়েছে এবং এর পিছনে যে ফ্রিকোয়েন্সিটা সাধারণত থাকে সেটাকে আমরা বলি যে ওই সরবরাহ ফ্রিকোয়েন্সিটা সমান। কিন্তু যদি আমরা দেখি যে পাশাপাশি দুটো একই বিস্তার অনুরোধ হচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এদের লেখা যে ফ্রিকোয়েন্সি আছে তাদের কি করি, গড় করি। অর্থাৎ এই যে যেমন এখানে চিত্রে দেখানো হয়েছে 49.5 আর 50, তাহলে এর এর সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? তাহলে এর সাপ্লাই ফ্রিকোয়েন্সি হবে এই 49.5 এবং 50-এর মাঝামাঝি, অর্থাৎ 2 দিয়ে ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখন আমরা আসি একটা মেকানিক্যাল রেজোনেন্স হিসেবে আমরা দেখলাম, এখন আসি ইলেকট্রিক্যাল রেজোনেন্স। তাহলে ইলেকট্রিক্যাল রেজোনেন্স করতে গেলে আমাদের মূল রেজোনেন্স যে আরএলসি সিরিজ সার্কিটে আমরা কি দেখেছি, যে রেজোনেন্স তখনই হয় যখন এক্সএল ইকুয়াল টু এক্সি হয়। হ্যাঁ, তাহলে এই রেজোনেন্সের ভিত্তি করে বিভিন্ন রকমের আমাদের ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার আছে, যেমন ফেরো ডায়নামিক টাইপ ফ্রিকোয়েন্সি মিটার আর ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ মিটার। তাহলে এখানে একটা ইলেকট্রিক্যাল রেজোনেন্স পরিমাপের জন্য একটা ফেরো ডায়নামিক টাইপ মিটার গঠন দেখানো। গঠনটা আমরা একটু চিত্রে একটু লক্ষ্য করি যে এখানে দুটো কয়েল আছে, এটা হলো ফিক্সড কয়েল, এটা হলো মুভিং কয়েল। ফিক্সড কয়েলকে আমরা বলি ম্যাগনেটাইজিং কয়েল আর এটাকে বলি মুভিং কয়েল। আর একটা কোর আছে, এই কোরটা আমরা কি দেখতেছি, এটা একটা ফিক্সড, হ্যাঁ এটা সাপ্লাই সাথে যুক্ত। এই কোরটা একটু খেয়াল করি যে কোরের আকৃতি আস্তে আস্তে কি হয়েছে, চিকন হয়ে গেছে, আবার আস্তে আস্তে মোটা হয়ে গেছে। অর্থাৎ এই কোডটা যখন কি হবে, তাহলে এখানে দেখানো হয়েছে ফিক্সড কয়েল আর আড়ে সংযুক্ত করা থাকে এবং ম্যাগনেটিক কয়েল, আমরা হিসাব যেটা বললাম যে ম্যাগনেটিক কয়েল একটি ল্যামিনেটের উপর থাকে, যেটা আমরা দেখালাম যে আয়রন কোরের উপর থাকে। আচ্ছা, আয়রন কোরের ক্রস সেকশন ক্রমান্বয়ে পরিবর্তন হয়। ম্যাগনেটাইজিং কয়েল, হ্যাঁ ম্যাগনেটাইজিং কয়েল এর নিকট প্রান্তে সর্বোচ্চ এবং অন্য প্রান্তে সর্বনিম্ন, অর্থাৎ এই কয়েলের দিকে মোটা আর কয়েল থেকে দূরে চিকন হয়। মুভিং কয়েলটি আয়রন কোরের উপর ঝুলানো থাকে, ফলে সহজে চলাচল করতে পারে। মুভিং কয়েলে একটি পয়েন্টার সংযুক্ত থাকে এবং মুভিং কয়েলের প্রান্তে একটি উপযুক্ত ক্যাপাসিটর সংযুক্ত থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই কোরের গঠন অনুযায়ী এখানে ফিক্সড কয়েল, এটা কোর, এটা এখানে ঝুলানো আছে। এই যে মুভিং কয়েলের সাথে আমাদের একটা ক্যাপাসিটর সংযুক্ত আছে এবং পয়েন্টারও একটা সংযুক্ত, পয়েন্টারে এদিকে হায়ার এদিকে লোয়ার। তাহলে এখানে আমরা তিনটা ভেক্টর ডায়াগ্রাম দেখিয়েছি। তিনটা ভেক্টর ডায়াগ্রামের মধ্যে আমরা আই কি জিনিস, আই হলো ম্যাগনেটাইজিং কয়েলের কারেন্ট, অর্থাৎ আমরা যে ম্যাগনেটিক ফিক্সড কয়েল তার কারেন্ট। আর ফাই কি হলো, যে কারেন্ট আই দ্বারা উৎপন্ন ফ্লাক্স। আর এই ফাই এবং আইটা ইন ফেজে থাকবে, তাহলে এই যে আই এবং ফাই কি হবে, ইন ফেজে থাকবে। আর ইটা কি, মুভিং কয়েলে ইনডিউসড ইএমএফ, অর্থাৎ আমরা যখন ফিক্সড কয়েলে সাপ্লাই দেবো তখন মুভিং কয়েলে একটা কি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে, সেটা গেল। আর আইএমটা কি, মুভিং কয়েলের ইনডিউস কারেন্ট। তাহলে এই কারেন্ট আইএম এর ফেজ কোণ হবে মুভিং কয়েলের, অর্থাৎ মুভিং কয়েলের এল এবং সি এর উপর নির্ভর করবে। অর্থাৎ এই যে আইএম এর যে ফেজ অ্যাঙ্গেল, এটা নির্ভর করবে কার উপর, কয়েলের যে ইন্ডাকটেন্স আছে এবং কয়েলের যে ক্যাপাসিটি সংযুক্ত আছে তার উপর ভিত্তি করে এই কোণটা হবে। তাহলে চিত্র এতে আমরা কি দেখিয়েছি, যে মুভিং কয়েল ধরা হয়েছে ইন্ডাকটিভ, তাই আইএম ই এর আলফা কোণে ল্যাগিং থাকে। মুভিং কয়েলের উৎপন্ন টর্ক টিডি ইকুয়াল প্রপোর্শনাল আইএম কস 90 ডিগ্রি প্লাস আলফা। অর্থাৎ আমরা এখানে যেটা এই চিত্র দেখিয়েছি এটা ইন্ডাকটিভ, তাহলে ইন্ডাকটিভ এখান থেকে ল্যাগিংয়ে আসে, তাহলে টর্ক মূলত হবে আই এবং আইএম এর মধ্যে। তাহলে এখানে আইএম প্রপোর্শনাল দেওয়া হচ্ছে, আইএম
হ্যাঁ, আমাদের সূত্র হলো টিডি ইকাল টু এই দুটো গুণফল এবং দুটো ফেজ অ্যাঙ্গেল। তো এখানে আমরা প্রপোর্শনাল দিয়েছি তো আইএম, আর অ্যাঙ্গেলটা হবে কস। হ্যাঁ, কস দিয়ে 90 ডিগ্রি প্লাস আলফা, অর্থাৎ এখান থেকে একটু 90 ডিগ্রি আর এখানে আলফা। অনুরূপভাবে বিতে আমরা কি দেখব, যে দেখা যাচ্ছে ই থেকে আইএমটা আগে আসে, অর্থাৎ লিডিংয়ে আসে কত ডিগ্রি, বিটা। তাহলে এক্ষেত্রে উৎপন্ন টর্কের পরিমাণটা হবে ডিডি প্রপোর্শনাল আইএম কস 90 ডিগ্রি মাইনাস বিটা, অর্থাৎ এখান থেকে 90 ডিগ্রি আর এইটুকু হলো, তাহলে 90 মাইনাস বিটা। তাহলে এই টর্কটা কি হবে, বিপরীত। আগেরটা হলো কি, যেদিকে ছিল এর টর্কটা তার উল্টো দিকে, অর্থাৎ ইন্ডাকটিভের ক্ষেত্রে যেদিকে হবে ক্যাপাসিটিভের ক্ষেত্রে তার বিপরীত দিকে হবে। এখন আসি যে আমরা যদি সি চিত্রতে আমরা কি দেখতেছি, আইএম এবং ই ইনফেজে আছে, অর্থাৎ এক্ষেত্রে কি আছে, যে ধরা হয় ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ রেঞ্জ দুটোই সমান আছে, তাই সার্কিটটি রেজোনেন্স কন্ডিশনে থাকে, অর্থাৎ মুভিং কয়েল পিওর রেজিস্টিভ, তাই কারেন্ট আইএম ভোল্টেজ আইএম এর সাথে ইনফেজ থাকে এবং মুভিং কয়েল এর উৎপন্ন টর্ক আইএম একটু 0 ডিগ্রি। তাহলে এই অবস্থায় মুভিং কয়েলের উপর যে টর্ক থাকবে সেটা, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান যখন সমান হয় তখন কি মুভিং কয়েলের উপর ডিফ্লেক্টিং টর্ক 0 হয়। তাহলে আমরা দেখো এই যে জিনিসটা আমরা দেখলাম, যে যখনই আনব্যালেন্স বা সিস্টেমটা কি হবে, কোনোটা বেশি হবে, কিন্তু সিস্টেমটা কার ভিতর কাজ করবে, রেজোনেন্সের উপর। রেজোনেন্স কী হবে, যে কাঁটাটা তো স্থির হতে হবে, স্থির হতে গেলে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ মান অবশ্যই সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতেছি যে ইনস্ট্রুমেন্টের প্রকৃত অপারেশনে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কনস্ট্যান্ট। তাহলে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু মুভিং কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, তাহলে আমরা দেখলাম ইনস্ট্রুমেন্টে একটা ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স স্থির থাকে, কিন্তু মুভিং কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স কনস্ট্যান্ট নয়, কারণ ইন্ডাকটেন্সের মান মুভিং কয়েলের আয়রন কোরের কোথায় অবস্থান করবে তার উপর নির্ভর করবে। তাহলে আমাদের ইন্ডাকটিভ মানটা নির্ভর করবে কোরের উপর। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান সর্বোচ্চ হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান সর্বোচ্চ হয় কখন, যখন মুভিং কয়েল এর নিকটে থাকে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান সর্বোচ্চ হবে কখন, যখন মুভিং কয়েলটি ম্যাগনেটাইজিং কয়েলের নিকটে থাকে, এবং সর্বনিম্ন হবে কখন, যখন মুভিং কয়েলটি ম্যাগনেটাইজিং থেকে দূরে যাবে। আচ্ছা, এবার আমরা দেখি যে সি এর মানটা এমনভাবে নির্ধারণ করা হয় যেন নর্মাল ফ্রিকোয়েন্সিতে মুভিং কয়েলটি আয়রন কোরের একটি সুবিধাজনক গড় অবস্থান, অর্থাৎ এই যে অবস্থায় এখন দেখানো হয়েছে এটা গড় অবস্থান, হ্যাঁ, এটা নর্মাল ফ্রিকোয়েন্সিতে এখানে থাকবে। আচ্ছা, চিত্রে নর্মাল ফ্রিকোয়েন্সি মুভিং কয়েলের অবস্থান দেখানো হয়েছে, এর অর্থ এই অবস্থানে নর্মাল ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ও ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান সমান হয়। তাহলে ধরি ফ্রিকোয়েন্সির মান নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে বাড়ানো হলো, তাহলে এই অবস্থায় ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এর তুলনায় ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বেশি হয়। যখন ফ্রিকোয়েন্সি বাড়ানো হলো তখন কী হবে, ক্যাপাসিটির তুলনায় ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা বেশি হবে, কারণ এক্সএল প্রপোর্শনাল এফ আর এক্সসি প্রপোর্শনাল 1/f, সুতরাং সার্কিটটি বেশি ইন্ডাকটিভ হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বাড়ানো হলো, এটা বেশি ইন্ডাকটিভ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। তাহলে চিত্র এ অনুযায়ী টর্ক উৎপন্ন হবে। তাহলে এখন আমাদের চিত্র এ অনুযায়ী আমরা দেখেছি কারেন্ট ইন্ডাকটিভ থাকবে। তাহলে এই টর্ক কয়েলটিকে সাম্য অবস্থায় আনার চেষ্টা, অর্থাৎ যখন একটা টর্ক তৈরি হবে এই টর্কটা কী হবে, কয়েলটাকে সাম্য অবস্থায় আনার চেষ্টা করবে, অর্থাৎ যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ মান সমান হবে, যেহেতু এক্সএল গ্রেটার দ্যান এক্সসি, তাহলে এই টর্ক কয়েলটিকে সেই অবস্থায় নিয়ে যাবে যেখানে রিঅ্যাকটেন্সে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স মান কমিয়ে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স সমান হয়। অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সি বাড়া দিলাম, দিলে এর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স বেড়ে গেল, এর ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যখন বেড়ে যাবে তখন কি হবে, এখানে একটা কারেন্ট যাবে এবং এর একটা টর্ক ধরবে, এই টর্কটা কী করবে, যে এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স মানকে কমানোর চেষ্টা, অর্থাৎ এদিকে দূরে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে হ্রাসকৃত ইন্ডাকটেন্স সমান পাওয়া যায়, কয়েলটি স্থির অবস্থা আসে যখন তখন এই স্বরের সাথে যখন সমান আসবে তখন এটা স্থির হয়ে যাবে, অর্থাৎ এটা নর্মাল ফ্রিকোয়েন্সি থেকে কমানো হলো। আচ্ছা, এবার তাহলে কি হলো, আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই দিলাম, বাড়াই দিলে এই রিঅ্যাকটেন্স বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে সাথে কী হবে, টর্কটা যেটা তৈরি হবে সেই টর্কটা ইন্ডাকটিভ মান কমায়, অর্থাৎ দূরে নিয়ে যাবে, অর্থাৎ পয়েন্টারটা তখন এদিকে যাবে। তাহলে এদিকে যে জায়গায় স্থির হবে, তাহলে এই যে আমরা পয়েন্টার আছে এই পয়েন্টার থেকে সরাসরি
ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব, কারণ এই অবস্থায় ইলেকট্রিক্যাল রেজোনেন্স ঘটে গেল, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মান সমান হলো। আবার যদি আমরা কি করি, যে ফ্রিকোয়েন্সি নর্মাল যদি কমাই দিলাম, দিলে কি ঘটবে, তাহলে চিত্র বি অনুযায়ী আমাদের টর্ক তৈরি হবে। তাহলে চিত্র বি অনুযায়ী যখন টর্ক তৈরি হবে, এর অর্থটা কি, যে বি কি বলছে, বিতে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট, অর্থাৎ এটা মান কমে গেছে, তো এর মান কমে গেলে এর সমান করতে হবে, তাহলে এটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবে, ফলে এই কাঁটাটা আবার বাম দিকে চলে আসবে এবং একটা জায়গায় স্থির হবে। যে মান স্থির হবে সেখান থেকে আমরা কি পাবো, এই ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। তাহলে আমরা ইলেকট্রিক্যাল রেজোনেন্সের মাধ্যমে দেখলাম যে কিভাবে ফ্রিকোয়েন্সি পরিমাপ করা যায়। এখন আমরা একটা জিনিস দেখব, মেথড ফর ডিটেকশন অফ ফেজ ইউজিং ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর, অর্থাৎ ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর মাধ্যমে আমরা কিভাবে ফেজ সিকোয়েন্স আমরা পরিমাপ করি। ফেজ সিকোয়েন্সটা কী জিনিস, তাহলে আমরা এখানে একটা চিত্র দেখি, খেয়াল করি যে থ্রি ফেজ, অর্থাৎ আই আর একটা ফেজ, আবার আই ওয়াই আর একটা ফেজ, আই বি আর একটা ফেজ। তাহলে আমরা জানি এই যে তিনটা ফেজকে আমরা বলছি রেড, ইয়েলো, ব্লু। তাহলে নর্মালি আমাদের সিকোয়েন্স হয় ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবো। তার আগে আমরা এখানে আরেকটুখানি দেখে নিই যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যাই হোক, তাহলে এই যে এখানে 0 ডিগ্রি শুরু হলো, আরেকটা ফেজ করতে শুরু হবে, এই যে এখান থেকে এটা হলো 120 ডিগ্রি, পরে আরেকটা শুরু হবে কি এখান থেকে আবার 120 ডিগ্রি পরে। তাহলে এই যে আমরা যে জিনিসটা কিছু আগে দেখলাম, যে ভেক্টর ডায়াগ্রাম দেখি পজিটিভ ফেজ সিকোয়েন্স এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স আমরা কিভাবে ইন্ডিকেট করি, এটা ভিবি অর্থাৎ বি, হ্যাঁ। তাহলে আমরা বলছি যে এটা বি, এটা আর, এটা ওয়াই, আর বি ওয়াই দেখলাম না, আর ওয়াই বি। তাহলে আমাদের এই যে সিকোয়েন্স এটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ রেডের সে ইয়েলো 120 ডিগ্রি, ইয়েলোর থেকে ব্লু 120 ডিগ্রি। এখন এখানে কি দেখানো হচ্ছে, রেডের পর ব্লু দেওয়া হয়েছে, দেখো। তাহলে রেডের পর ব্লু মানে এইবার আমাদের সিকোয়েন্সটা এই দিকে ঘুরতেছে, অর্থাৎ যে ফেজ সিকোয়েন্সটা আমাদের এই দিকে ঘুরতো সেটা আবার উল্টো দিকে এখানে ঘুরতেছে। এই জন্য বলা আছে এটা হলো পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর এটাকে বলা হয় নেগেটিভ ফেজ সিকোয়েন্স। তাহলে ফেজ সিকোয়েন্স ক্যান বি টেকেন অ্যাজ আর ওয়াই বি ইফ আর অ্যাটেন ইটস ম্যাক্সিমাম ভ্যালু ফার্স্ট with respect to reference anti-clockwise direction, followed by R1 120 ডিগ্রি, লেটার বি 240 ডিগ্রি, লেটার আর ফেস, হ্যাঁ। অর্থাৎ আমাদের এখান থেকে এটা 120, এখান থেকে এটা 240, এটাকে বোঝানো হয়েছে। তাহলে একটি ইলেকট্রোম্যাগনেটিক বা ইন্ডাকশন ইনস্ট্রুমেন্টে 3 ফেজ ইলেকট্রিক সার্কিটে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ব্যবহার করা হয়, অর্থাৎ একটা ইলেকট্রোম্যাগনেটিক অথবা ইন্ডাকশন মোটরে 3 ফেজে আমরা কি করি, অবশ্যই ফেজ সিকোয়েন্স ব্যবহার করতে হবে, না হলে কী হবে, মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বলা হলো ফেজ সিকোয়েন্স 3 ফেজ ইলেকট্রিক মোটর ঘূর্ণনের দিক নির্ধারণ করে। কিছু পরিমাপ যন্ত্র এবং স্বয়ংক্রিয় কন্ট্রোল ডিভাইসের সঠিক অপারেশনে ফেজ সিকোয়েন্স নির্ভর করে, অর্থাৎ একটা মোটর সঠিকভাবে কিভাবে কাজ করবে সেটা নির্ভর তার সিকোয়েন্সের উপর। তাহলে যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে 3 ফেজ ভোল্টেজ বা কারেন্ট ফেজ সিকোয়েন্স শনাক্ত করা যায় তাকে আমরা বলবো ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর। তাহলে আমরা দেখলাম যে আসলে ফেজ সিকোয়েন্সটা কি জিনিস, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে, যেমন আর ওয়াই বি, আর এর সে আর হবে 120 ডিগ্রি, ওয়াই হবে 120 ডিগ্রি পরে বি হবে, এই সিকোয়েন্স। হঠাৎ করে যদি আমরা আর এর পরে যদি আমরা আর বি 120 আসে তাহলে ফেজ সিকোয়েন্স নেগেটিভ হবে। এর ফলে কি হবে, আমাদের মোটরটা আর ওয়াই বি ফেজের যে সিকোয়েন্সের যেদিকে ঘুরবে, আর বি ওয়াই সিকোয়েন্সে তার উল্টো দিকে ঘুরবে। এই জন্য আমরা বলছি পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স।
তাহলে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর দুই প্রকার, একটা হলো রোটেটিং টাইপ, একটা হলো স্ট্যাটিক টাইপ। তাহলে রোটেটিং টাইপ যেটা ঘূর্ণনশীল, এই ধরনের মিটারের কার্যনীতি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের মতোই, অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেভাবে কাজ করে এই ইনস্ট্রুমেন্টটাও সেভাবে কাজ করে। যেমন ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর পরস্পর 120 ডিগ্রি কোণ দূরত্বে অবস্থিত তিনটি কয়েলের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই ফেজ ইন্ডিকেটরটা কী হবে, 120 ডিগ্রি অবস্থিত তিনটি কয়েলের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তিনটি কয়েলের তিনটি প্রান্ত বের করে আনা হয়, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টে তিনটা পয়েন্ট বের করে আনা হয় এবং আর ওয়াই বি দ্বারা তিনটি প্রান্তের সাথে সংযুক্ত করা হয়, অর্থাৎ তিনটি প্রান্তকে আর ওয়াই বি এই দ্বারা শনাক্ত করা এবং এই তিনটা আর ওয়াই বি নির্দেশ করে আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ। তাহলে এই যে একটা চিত্রে আমরা একটা রোটেটিং টাইপ ফেজ ইন্ডিকেটর মিটার আমরা দেখাচ্ছি, এই যেখানে একটা চিত্র আমরা একটু লক্ষ্য করি, লক্ষ্য করলে কি দেখা যাবে, লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে কি আছে, হ্যাঁ স্টারে সংযুক্ত, অর্থাৎ এর ভিতরে কিছু কয়েল আছে, সেই কয়েলগুলো কি স্টারে সংযুক্ত করা আছে। আচ্ছা, এবং যার ফ্রিকোয়েন্সি পরিমাপ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পরিমাপ সেটা সাপ্লাইয়ের সাথে দেওয়া হয়। আচ্ছা, কয়েলের শীর্ষ অর্থাৎ টপে একটি অ্যালুমিনিয়াম ডিস্ক হ্যাঁ স্থাপন করা হয়, অর্থাৎ এই যে এখানে একটা কি আছে, অ্যালুমিনিয়াম ডিস্ক বসানো আছে। এই কয়েলটি একটি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। তাহলে এই কয়েল অর্থাৎ যখন আমরা এখানে সাপ্লাই দেব তখন কি হবে, এর ভিতরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে। তাহলে এবং ডিস্কে একটি ইডি কারেন্ট উৎপন্ন করে। এই ইএমএফ এর ফলে অ্যালুমিনিয়াম ডিস্ক এ ইডি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি যে তিনটা ফেজ নিচে ভিতরের দিকে কী করা আছে, স্টারে সংযুক্ত করা আছে এবং এই তিনটা প্রান্ত বের করা আছে। এখন যদি আমরা এখানে সাপ্লাই দেই, সাপ্লাই দেওয়ার সাথে সাথে ভিতরে কী হবে, কয়েলের ভিতরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এই যে অ্যালুমিনিয়াম ডিস্ক ঘূর্ণমান যেটা ইজিলি করবে, এর উপর কী হবে, ইডি কারেন্ট তৈরি করবে। তাহলে এই ইডি কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ এখানে যে ইডি কারেন্ট তৈরি হবে এবং এর ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, এদের ইন্টারাকশনে কি হবে, একটা টর্ক উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এই টর্কের কারণে ডিস্কটা ঘুরতে থাকবে। তাহলে ঘূর্ণনের দিক সাপ্লাই ফেজের সিকোয়েন্সের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখলাম সাপ্লাই দেওয়ার সাথে সাথে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই ফিল্ড এবং এর ভিতরে এই ডিস্কে যে ইডি কারেন্ট তৈরি হবে, এই ইডি কারেন্টের ইন্টারাকশনের ফলে এই ডিস্ক একটা ঘুরবে। তাহলে এই ঘূর্ণনের দিকটা নির্ভর করবে ফেজ সিকোয়েন্সের উপর। তাহলে ডিস্কের ঘূর্ণনের দিক অ্যারো দ্বারা নির্দেশ করা হয়। দেখো ডিস্কের ঘূর্ণনের দিকটা আমরা কি করেছি, অ্যারো, এই অ্যারোটা নির্দেশ করবে আর ওয়াই বি, অর্থাৎ এখানে যে ফেজ সিকোয়েন্স দেখাচ্ছে সেটা যদি ডিস্কটা এই বরাবরই ঘোরে তাহলে আমাদের ফেজ সিকোয়েন্স কি আছে, আর ওয়াই বি। যদি ডিস্ক ঘূর্ণনের দিক অ্যারো হেড দ্বারা নির্দেশিত দিকে হয় তাহলে সাপ্লাইয়ের ফেজ সিকোয়েন্স ইনস্ট্রুমেন্টের চিহ্নিত প্রান্তের অনুরূপ হয়। আর যদি ডিস্কটা অ্যারোহেড দ্বারা নির্দিষ্ট দিকের বিপরীত দিকে ঘোরে তাহলে সাপ্লাইয়ের ফেজ সিকোয়েন্স ইনস্ট্রুমেন্টের চিহ্নিত অপোজিট হবে। তার মানে আমরা কি বুঝলাম, তাহলে আমরা এতটুকুই বুঝলাম যে যদি এই সিকোয়েন্স আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্স সাপ্লাই যে সিকোয়েন্স এবং এখানে সংযোগ সিকোয়েন্স যদি একই হয় তাহলে ডিস্কটা পজিটিভ দিকে ঘুরবে, আর যদি উল্টো দিকে ঘোরে তাহলে ধরে নিতে হবে সিকোয়েন্সটা নেগেটিভ হয়ে আসে, অর্থাৎ এখানে আর এর সাথে সেটা ঠিক নেই, বি এবং আর ওয়াই উল্টে গিয়েছে। স্ট্যাটিক টাইপ অর্থাৎ এখানে আমরা স্ট্যাটিক টাইপ একটা সার্কিট দেখাচ্ছে যে চিত্রে দুটি ল্যাম্প ও একটি ইন্ডাক্টরের সমন্বয়ে গঠিত অ্যারেঞ্জ দেখানো হয়েছে যা স্ট্যাটিক ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ব্যবহৃত হয়। যখন আর ওয়াই বি ফেজ হয় তখন ল্যাম্প 1 অস্পষ্ট এবং ল্যাম্প 2 স্পষ্ট হয়, অর্থাৎ আর ওয়াই বির সাথে যদি ঠিক থাকে তাহলে আমাদের কী হবে, ল্যাম্প 1 বেশি জ্বলবে, কম জ্বলবে, ল্যাম্প 2টা বেশি জ্বলবে। আর যদি ফেজ চেঞ্জ আর বি ওয়াই হয়
তাহলে কি হবে? উল্টো হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখিয়েছি যে এই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের ফেস সিকোয়েন্স যদি হয় এই নর্মাল আমাদের আর ওয়াই বি, তাহলে কী হবে? বি ফেস, হ্যাঁ মান এটা, আর আর ওয়াই বি আর ওয়াই, আবার বি ওয়াই বি 100 কত 120 ডিগ্রি ল্যাগিংয়ে, আবার সেখান থেকে আর এর সাথে কী হবে? 240। এইভাবে আমাদের যোগ করে ক্যালকুলেশন করলে যদি আমরা দেখি যেটা সেটা আসবে এই কারেন্ট। তাহলে এই কারেন্টের থেকে দেখা যাবে যে আই আর এর তুলনায় আই ওয়াই এর মান বেশি হবে, অর্থাৎ আমাদের 2 নম্বর বাতিটা বেশি জ্বলবে, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে মানটা বেশি হবে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। এখন বাড়ির কাজ, যে ফেজ এবং ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সি পরিমাপের বিভিন্ন পদ্ধতির নাম, চিত্রসহ মেকানিক্যাল রেজোন্যান্স পদ্ধতি, ফ্রিকোয়েন্সি পরিমাপ কৌশল, বর্তনী সহ ইলেকট্রিক্যাল রেজোন্যান্স টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের কার্যপ্রণালী, চিত্রসহ একটি ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটরের কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম ফেজ এবং ফ্রিকোয়েন্সি কিভাবে পরিমাপ করা যায়। তো যাই হোক, তোমরা এই ক্লাসটা দেখার জন্য www.facebook.com/skills.gov লিখে নাও। আর এটা পরবর্তী তোমরা ভিডিওটা দেখার জন্য কারিগরি অধিদপ্তরের একটা ওয়েবসাইট www.skills.gov.bd/dt। আচ্ছা, থ্যাংক ইউ বা ধন্যবাদ।